কেমন আছেন আপনারা সবাই? আজ আবার অনেক দিন পরে আপনাদের মাঝখানে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মাঝখানে অনেকটা দিন আপনাদের মাঝখানে ছিলাম না। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি, কিছুটা হলেও আপনাদের মনের মধ্যে আমাকে রেখেছেন। তো কেন ছিলাম না তার কারণটা সবার প্রথমে জানিয়ে দিই। আসলে কিছুদিন আগেই না আমার ফোনটা গিয়েছে খারাপ হয়ে। তো ফোনটাতে গ্রিন লাইন চলে আসার কারণে ফোনটাকে তড়িঘড়ি আমাকে সার্ভিস সেন্টারে দিয়ে আসতে হয়। তো হঠাৎ করেই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছি, একদমই কোনো রকম পরিকল্পনা ছিল না যে ফোনটাকে ওরা রেখে নেবে, মানে সার্ভিসিং করানোর জন্য। আমরা ভেবেছিলাম দেখাবো, দেখিয়ে ফোনটাকে নিয়ে চলে আসব। তবে সেটা তো হয়নি। ওখানে গিয়ে একদম সার্টেন জানতে পারি যে ফোনটা ওরা রেখে নিচ্ছে, তাও আবার 10 থেকে 15 দিনের জন্য। শুনে একদম চমকে গিয়েছিলাম। প্রথমে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো ফোনের মধ্যে যে কয়েকটা ভিডিও ছিল সেটা হাজব্যান্ডের ফোনে নিয়ে এই যে এখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তবে এটা করতে গিয়েও আমার অনেক কটা দিন সময় লেগে গিয়েছে, কারণ হাজব্যান্ডের ফোনে আমার কোনো রকম প্রোফাইলও খোলা ছিল না, কোনো অ্যাকাউন্টও খোলা ছিল না। ওগুলোকে রিকভার করতে একটু সময় লেগেছে। তারপরে ফাইনালি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আশা করি আপনারা আমার এই ব্যাপারটা বুঝবেন আর আগের মতোই আমার ভিডিওতে ভালোবাসা দেবেন। এরকম ধরনের আনসার্টেন যখন কোনো ঘটনা ঘটে তখন দেখবেন প্রথমে মাথা কাজ করতে চায় না। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি ওই সার্ভিস সেন্টারে বসে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে আমি এই সমস্যাটার সমাধান করব, ফোনটা দিয়ে যাব না নিয়ে যাব। তবে দেখলাম এই সমস্যাটা আমার কাছে অনেক বড়, কারণ গ্রিন লাইনের যে ইস্যুটা আসছিল না সেটা থাকতে থাকতেই বেড়ে যাচ্ছিল। মানে সকাল থেকে বিকেলের মধ্যে 3-4টে গ্রিন লাইন চলে আসছিল। তো সেই কারণে বাধ্য হয়ে ভাবলাম যে না, খুব একটা বেশি ড্যামেজ হওয়ার আগে এটাকে আমি সার্ভিস সেন্টারে দিয়ে আসি, কারণ এটা এখন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি একদম খারাপ হয়ে যায় তাহলে আর অনেক দিনই হয়তো ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারবো না। সেই কারণে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে আমি ফোনটা দিয়ে এসেছি। যাই হোক, জীবনে ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সবার আগে নিজের মন আর নিজের মাথাটাকে স্থির করতে হবে। তা না হলে না, জীবনে ছোট বড় সব সিদ্ধান্ততেই আমরা ছোটোখাটো কিছু না কিছু একটা ভুল করে বসবো, তাই নয় কি? তো ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকের ব্লগটা কিন্তু একদম কাকভোর থেকে শুরু করলাম। এখন বাজে প্রায় ভোরবেলা 5টা মতো। উঠে আমার বাসি কাজকর্ম প্রায় শেষ হয়ে এসেছে। বাড়ির ভেতরের ঝাড়ু মোছাটা করে নিয়েছি। এখন চলে এসেছি বাইরের করিডোরটা ঝাড়ু মোছা করে নেওয়ার জন্য। যখন আমি প্রথম এখানে এসেছিলাম না, তখন এই করিডোরের সাইডটাতে সবার বাড়ির ডাস্টবিনগুলো রাখা থাকতো। দেখতেও খুব বাজে লাগতো আর জায়গাটা ভীষণ পরিমাণে নোংরা হতো। তারপরে হঠাৎ করে থাকতে থাকতে এই সিঁড়ির কাছে কিন্তু ডাস্টবিনগুলো সবাই নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আর তার সাথে সাথে এই সিঁড়িটাও আমরা প্রত্যেক দিন ঝাড়ু দেবো বলে চিন্তা ভাবনা করি। আগে এই সিঁড়িটা ঝাড়ু পড়তো না, সিঁড়িটা বড্ড বেশি নোংরা থাকতো। মানে লিফট ছাড়া সিঁড়িতে একদমই যাওয়া আসা করা যেত না। প্রত্যেক দিনে ধুলোবালিগুলো যেহেতু সিঁড়িতে পড়তো, যবে থেকে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি তবে থেকে কিন্তু আমাদের এই করিডোর তার সাথে এই সিঁড়ি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদিও একটুখানি কাজ বেড়ে গিয়েছে, তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে এইটুকু সামান্য কাজ কিছুই মনে হয় না। এতদিন এইরকম ধরনের ফ্ল্যাট বাড়িতে থেকে থেকে আমার একটা উপলব্ধি খুব ভালোভাবেই হয়েছে। সেটা হলো, আপনি যতই দামি বা যতই কম দামি বাড়িতে থাকেন না কেন, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার সামনে মুখোমুখি ফ্ল্যাটে যারা থাকে তারা যদি ভালো না হয় না, তাহলে আপনি কিছুতেই মানসিক শান্তিটা পাবেন না। এই উপলব্ধিটা আজ থেকে 2 বছর আগে কিন্তু ঠিক ততটা হয়নি, এখন যতটা হয়েছে। তখন কি একা থাকতাম, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেলে বাড়ির মধ্যে একা নিজের মতো করে সময় কাটানো, বাড়ির বাইরে বেরোনোরও প্রয়োজন বলে মনে হতো না। সেই কারণে কিন্তু এই জিনিসটা তখনও ফিল করতে পারিনি। তবে যাদের বাচ্চা রয়েছে তারা খুব ভালোভাবেই জানবে, বাচ্চাকে কিন্তু বাড়ির ভেতরে সবসময় বড় করাটা একদমই ঠিক নয়। তাদেরকে একটা খোলামেলা পরিবেশ সবসময় দিতে হয়। আর সেই জায়গাতে কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর অনেক বড় একটা ভূমিকা থাকে। তারা যদি ভালো হয়, তারা যদি মিশুকে হয়, তাহলে দেখবেন সেই পরিবেশটা কিন্তু অনেক বেশি হাসি খুশি প্রাণোজ্জ্বল হয়ে থাকে। আর সেই জায়গায় যদি আপনার
পাড়া প্রতিবেশী একটুখানি অন্যরকম ধরনের হয়, তাহলে কিন্তু সেই পরিবেশ অনেক বেশি গম্ভীর হয়ে যায়। আর অনেক ধরনের মানুষ কিন্তু ওই রকম ধরনের পরিবেশে থাকতে ভালোবাসে, তবে আমার মতো মানুষ আবার ওই রকম ধরনের পরিবেশটা সবসময় পছন্দ করে না। বাচ্চা কাচ্চা থাকা মানে বাড়িতে চিৎকার চেঁচামেচি হবে বা বাচ্চা কাচ্চা একটুখানি হই হুল্লোড় করবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, এটা সম্পূর্ণ নিজস্ব একটা অভিমত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। আর কাল রাতে না রুটি বানিয়েছিলাম, ওই বাসি কয়েকটা রুটি ছিল, সেই রুটিগুলোই হাজব্যান্ড গরম করে দিতে বললো। ওগুলো টিফিনে নিয়ে চলে যাবে। আর তার সাথে একটু গুড়ও দিয়ে দিয়েছি। এই গুড়টা না আমার গ্রামের বাড়ি থেকে এসেছে, মা একদম গরম করে ঘন করে পাঠিয়ে দিয়েছে, তো সেটাই দিয়ে দিলাম। আর একটুখানি মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড না ফিরতে ফিরতে মোটামুটি 3টে মতো বেজে যায়। আর সকালবেলার এই একটা টিফিনে না ঠিকঠাক পেটটা ভরে থাকে না, ওই 1:30-2টো নাগাদ আবার একটু একটু করে খিদে পেয়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি ওকে ঠিকঠাকভাবে খাবারটা দেওয়ার জন্য। আর হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু আমি এদিকের কয়েকটা কাজবাজও সেরে নিলাম। যেই দেখেছি মেয়ে খুব ভালোভাবে ঘুমোচ্ছে, তো ভাবলাম সময়টা না নষ্ট করে এই চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, তার সাথে এই সবজিগুলো কাটাকুটি করে একদম রেখে দিলাম। সকাল সকাল না এই শান্তশিষ্ট আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে এখন যা গরম পড়ছে, মনে হয় না এইরকম সকালেও এতটা ঠান্ডা থাকবে। তো এই সময় এই পরিবেশটা একদম উপভোগ করে নিচ্ছি। কিছুদিন পর থেকে তো খুব বেশি গরম পড়বে বলে মনে হচ্ছে। তো যাই হোক, ওখানটায় কিন্তু পায়রাকে একটুখানি বাসি রুটি দিয়ে আমি চলে এসেছি। আরও টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে, তাই আমার আর ঘুমোতে ইচ্ছে করলো না। ভাবলাম সারাদিনের কাজগুলো একদম সেরে নিই। আজকে দুপুরবেলা আবার টুকিটাকি কয়েকটা কাজ রয়েছে, সেগুলো একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হচ্ছিল না, তাই একদম ডাইনিং টেবিল তার সাথে লিভিং রুমটা আজকে একদম ক্লিন করে দিচ্ছি। ভিডিও শুরুর দিকেই ফ্ল্যাট নিয়ে যে কথাটা বলছিলাম, সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের সাথে আমার আরও কয়েকটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমি কিন্তু বিয়ের আগে একটা সেপারেট বড় বাড়িতে থাকতাম, মানে গ্রামে যেরকম বাড়ি হয় সেরকম বাড়িতে থাকতাম। হঠাৎ করে কিন্তু এরকম একটা ছোট্টখাটো ফ্ল্যাটের মধ্যে আমাকে এসে অ্যাডজাস্ট করতে হয়েছিল। তবে সেই ফেজটা কিন্তু আমি অনেক পরিমাণে এনজয় করেছি। তবে সব সময়ের জন্য আমি এরকম জায়গাতে একটা ভালো প্রতিবেশী হয়ে কিন্তু থাকার চেষ্টা করেছি। আমার কারণে কখনো কারোর সমস্যা হোক সেটা আমি একদমই চাইনি। আর সত্যি কথা বলতে কি, আজকাল বেশিরভাগ ফ্ল্যাটেই কিন্তু প্রত্যেকটা মানুষকে আমি দেখেছি খুব বুঝে শুনে রয়ে একে অপরের সাথে কথা বলে। তো সেই জায়গা কিন্তু প্রথমের দিকে আমার একটুখানি বুঝতে সমস্যা হতো। তারপরে যখন ধীরে ধীরে এই জিনিসগুলো বুঝলাম আর এগুলোর সাথে মানিয়ে নিতে শিখলাম, এখন আর সেই জিনিসটা এত বেশি প্রবলেম করে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একে অপরের প্রতি ভালো মনোভাব থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি। অনেককেই দেখেছি একে অপরের ওপর হিংসে করে অনেকের অনেক বড় হয়তো ক্ষতি করে দেয়, বা ছোটোখাটো অনেক কিছু এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে, যেগুলো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি না। সেগুলো করলে আবার অন্য এক ধরনের মেসেজ চলে যাবে। তো যাই হোক, এতগুলো কথা বলে আমি একটা জিনিসই আপনাদের মাঝখানে শেয়ার করতে চাইলাম। সেটা হলো, একটা ভালো প্রতিবেশী হোক বা ভালো একটা নাগরিক হতে গেলে কিন্তু একটা মানুষের মধ্যে ভালো মন আর তার সাথে মানুষের মনুষ্যত্ব থাকাটা অনেক বেশি জরুরি। সকালে উঠে না কারোর কোনো ডিস্টারবেন্স ছাড়া কিন্তু সংসারে কাজগুলো করতে বেশ ভালো লাগে। আমি একটার পর একটা কাজ আজকে করে যাচ্ছিলাম, আর শুধু ভাবছিলাম যে আজকের দিনটা আমার খুব ভালো যাবে, কারণ মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে। তো লিভিং রুমটা পরিষ্কার করার পর দেখলাম যে হাতে একটুখানি সময় রয়েছে, তাই এদিকে যে ব্যালকনিটা আছে সেটাও একটুখানি ঝাড়াঝুড়ি করে দিচ্ছি। আর আগের দিন না আমরা গিয়েছিলাম আরও একটা নার্সারিতে, সেখান থেকে আরও কয়েকটা ছোট ছোট গাছ এনেছি আমাদের পছন্দ মতো। সেগুলো পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে হ্যাঙ্গিং টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেওয়ার কারণে আমার ব্যালকনির লুকটা এত সুন্দর হয়ে গিয়েছে। আমাদের রাস্তা থেকেও আমাদের এই ছোট্ট ব্যালকনিটা দেখা যায়, এত ভালো লাগে দেখতে। মাঝে মধ্যে বাজারে গেলে না রাস্তা থেকে আমি আমার ব্যালকনিটাকে দেখতে থাকি আর ভাবি যে কীভাবে আরেকটু সুন্দর করা যায়, যাতে আরও ভালো লাগে, আরও বেশি রঙিন লাগে দেখতে এই জায়গাটা। বিশেষ করে এই গাছের কালারগুলো আমাকে অনেক বেশি টানে, সবুজ কালারটা। আর এইরকম একটা রঙিন জায়গাতে যদি এত ধুলোবালি পড়ে, সেটা কি কারোর দেখতে ভালো লাগে বলুন? আমি প্রত্যেক দিনই এই জায়গাটা পরিষ্কার করছি, আর প্রত্যেক দিনই জায়গাটা একই রকমভাবে নোংরা হচ্ছে, কারণ গরম বাড়ার সাথে সাথে না ধুলোবালির পরিমাণটাও অনেক বেশি বেড়ে গিয়েছে।
তো যাই হোক, এখন প্রায় 8:30 মতো বাজে। কন্যা আমার একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর ওঠার পরে খুব কান্নাকাটি করছিল। তো যেই না ওকে আমি বলেছি যে তুমি একটা নতুন পেস্ট দিয়ে আজকে ব্রাশ করবে, সেই শুনে খুব খুশি হয়েছে। তো ওর জন্য কালকে আমাদের এই মামা আর্থের টুথপেস্টটা আনা হয়েছে। আগেরবারে অনলাইন থেকে নিয়েছিলাম, তবে অফলাইনে এবারে নেওয়ার কারণে না খুব একটা বেশি অপশন পাইনি। এই মামা আর্থেরটা পেয়েছি, সেটাই নিয়েছি। জানি না কেমন হবে, কয়েকদিন ব্যবহার করি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারা যদি কেউ নিজেদের বেবির জন্য এটা ব্যবহার করে থাকেন কেমন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমার একটুখানি ভালো হয়। আর এই তো বলতে বলতে কিন্তু ওর জন্য একটুখানি ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। অল্প একটুখানি ওটস আর কর্নফ্লেক্সের গুঁড়ো ছিল, সেটা দিয়ে আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, অল্প একটু দুধ আর মধু দিয়ে। তো তারপরে দেখলাম যেহেতু এগুলো শেষ হয়ে গিয়েছে, এগুলো তো আবার বানিয়ে রেখে দিতে হবে, কারণ এটা না আমি মাঝখানে অনেক দিন বানানো ছেড়ে দিয়েছিলাম, তবে এবারে বানিয়ে দেখলাম আমার অনেক বেশি সুবিধে হয়েছে। যেদিনে করে সকালে শক্ত জাতীয় জিনিসও খেতে চায় না, সেদিনে করে এই ওটস বা কর্নফ্লেক্সের গুঁড়ো আমার খুব কাজে লাগে। সেই কারণে আজকে একদম রেডি করে রেখে দিচ্ছি, আর তার সাথে কিছু গুঁড়ো মশলাও বানাচ্ছি। এই যেরকম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এতদিন আমার কাছে ছিল না, আর আমি কোনো রান্নাতে ব্যবহারও করতাম না। তো আজকে ভাবলাম একদম বানিয়ে রেখে দিই, 1-2 মাসের জন্য কাজে লাগবে। মাঝখানে আসলে একদম না সময় করে উঠতে পারছিলাম না, এগুলো করতে একটুখানি টাইম লাগে, তো সেই কারণে একদম আজকে সময় দেখে বানিয়ে নিচ্ছি। আর তার সাথে একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো, সেই কারণে মাখানাটা ভাজছি। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেটা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু প্রথমবার এই লাড্ডুটা বানাচ্ছি, কারণ এই কয়েকদিন ধরে না একটা রোগের ব্যাপারে খুব শুনছি, গুলেনবেরি বলে। সেটা কিন্তু বাচ্চাদের মধ্যেও দেখা দিচ্ছে। আর একজন ডক্টরের আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম, তো উনি বলছেন বাইরের কোনো আনহাইজেনিক জায়গার খাবার যদি বাচ্চারা খায় তাহলে এগুলো নাকি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। সেই কারণে চিন্তা ভাবনা করে দেখলাম যে বাইরের খাবার একদমই দেওয়া যাবে না। হাইজেনিক আনহাইজেনিক এটা তো আমরা খুব একটা বেশি বুঝতে পারি না বাইরের থেকে দেখে, যদিও বড় বড় যে সমস্ত কোম্পানিরা হয় তারা হাইজিনটা অনেক বেশি মেনটেন করে। তারপরেও আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সমস্ত কিছু বাড়িতেই বানানো ভালো। যতটুকু পারবো, প্রথম এই সমস্ত জিনিসগুলো শিখছি, হয়তো একটুখানি ভুল ত্রুটি হতে পারে। তো আপনাদের যদি এরকম ধরনের জিনিস বানানোর অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের মতো করে ট্রাই করার চেষ্টা করব। তবে এই কয়েকদিন না আমি মেয়ের জন্য অনেক কিছু বানিয়েছি, আপনাদের সাথে ধীরে ধীরে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এই লাড্ডুর মধ্যে কী কী থাকছে আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এদিকে রান্নাটা সেরে নিই। আর মেয়ে একদমই নিচে থাকতে চাইছিল না, তো সেই কারণে ওকে কোলে নিয়ে রান্নাটা শুরু করলাম। আজকে রান্নাগুলো কিন্তু একদম চটজলদি করছি, আর তার সাথে একদম শর্টকাটে করছি। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি, ফোড়নে ওই 5 ফোড়ন দিয়েছি। একদিকে তুলে দিয়েছি লাউ, আর একদিকে কুমড়োর ডাঁটা আর আলু। মুগ ডাল দিয়ে লাউয়ের যে রেসিপিটা আজকে বানাচ্ছি না, সেটা আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো কালকে আপনাদের সাথে অবশ্যই সেই রেসিপিটা শেয়ার করব। লাউয়ের কোপ্তা আর মুগ ডাল দিয়ে লাউটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি। তো যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়ে কিন্তু আমি এদিকে প্রথমেই জিরেটা গুঁড়ো করে নিলাম, তারপরে ধীরে ধীরে সব কিছু গুঁড়ো করব, আর একদম শেষে আমি লাড্ডুটা বানাবো। আরেকটা জিনিস জানেন কি, এই জিরেটা প্রায় 250 গ্রাম মতো ছিল। এই 250 গ্রাম জিরে দিয়ে আমি এরকম 1 কৌটো জিরে গুঁড়ো বানিয়েছি। আর এইটা কিন্তু বাইরে কিনতে গেলে অনেক দামে কিনতে হতো। জিরে গুঁড়োটা কিন্তু প্যাকেটে অনেক বেশি দাম নেয়। তো আমি দেখেছি বাড়িতে যদি এরকম ধরনের মশলাগুলো বানিয়ে নেওয়া যায় না, তাহলে মাসকাবারি বাজার হোক বা সংসার খরচাতে আমরা কিছু হলেও সেভিংসটা করতে পারবো। তো আমি তো বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি এই ধরনের মশলাগুলো বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য। যদিও হলুদ গুঁড়োটা আমি এখনও অবধি বাড়িতে কখনো বানাইনি, তবে ইচ্ছে রয়েছে পরবর্তীকালে হলুদ গুঁড়োটাও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য। আর এই তো বলতে বলতে কিন্তু আমি ওটসটাও গুঁড়ো করে নিয়েছি, তারপরে একদম কর্নফ্লেক্সটা করে নেব। যদিও কর্নফ্লেক্সটা একদম পেস্ট না করলেও চলে, তবে আমার মনে হয় পেস্ট করে দিলে আমার মেয়েকে খাওয়ানোটাও একটু সুবিধে হয়, মানে ও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তো যাই হোক, এদিকে কাজগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ধীরে ধীরে করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। যেহেতু প্রথমবার আমি লাড্ডুটা বানাচ্ছিলাম, একটুখানি ভয় ভয় কাজ করছিল যে লাড্ডুটাকে আমি ঠিকঠাক শেপ দিতে পারবো কিনা। তো যাই হোক, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আর ঠিকঠাক শেপ দিতে পারছি কিনা একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আমি এই রোস্টেড মাখানাটাকে একদম ভালোভাবে গুঁড়ো করে নেব। তো এখানটায় আমি যা কিছু নিয়েছি না, সব কিছুকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো এরপরে আমি নিয়েছি বাদাম, আর একটু সানফ্লাওয়ার সিড, পাম্পকিন সিড,
আর একটু পোস্ত, তো সেটাও একদম গুঁড়ো করে নিয়েছি। তারপরে কিন্তু আলমন্ড আর কাজুটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি খেজুরটা মিশিয়েছি। খেজুরও কিন্তু আমি ঘিয়ের মধ্যে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম। খেজুরটা যখন গোটা গোটা দেবেন না, বীজ ছাড়া, সেটা কিন্তু একটু পরেই একদম দলা পাকিয়ে আসবে আর কি, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। তো সেই রকম অবস্থাতে মিক্সির মধ্যে ভালো করে ওটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হয়। তারপরে এই যে সমস্ত কিছু গুঁড়ো থাকে নাটসের, ওর মধ্যে এরকমভাবে মিশিয়ে নিতে হয়। তারপরে এরকম একটা লাড্ডুর শেপ দিতে হয়। আমি এই স্টেজে অনেক পরিমাণে টেনশন করছিলাম যে শেপটা নেবে কিনা বা থাকবে কিনা। তারপরে দেখলাম যে না, একদম পারফেক্টলি হয়েছে। আর এটা ফ্রিজে রেখে দিলে না কিছুক্ষণের মধ্যেই না এটা একটুখানি শক্ত মতো হয়ে যায়, মানে একদম প্রপার লাড্ডুর মতো হয়ে যায়, মানে খেলেও এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না মুখের মধ্যে। তো আপনাদের যদি খেজুরও একটু কম পড়ে যায় তাহলে সেই জায়গায় আপনারা অল্প একটু ঘি দিয়ে এটার একটা বাইন্ডিং করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি খেজুরটা কম পড়ে গিয়েছে বা ড্রাই ফ্রুটস বেশি হয়ে গিয়েছে, ওটা হয়তো লাড্ডু শেপ নিতে চাইছে না, সেই সময় একটুখানি ঘি দিয়ে দিতে হয়। তো যাই হোক, আপনারা যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি ছোট বেবি থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সমস্ত কিছু বাড়িতে বানিয়ে ওকে দেওয়ার জন্য। বাইরের খাবারটা এখন যতটা বেশি অ্যাভয়েড করা যায় তত বেশি ভালো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। তো রান্নাটা নামিয়ে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে না এত কিছু কাজকর্ম করে উঠতে মোটামুটি আমার 12টা মতো বেজে গিয়েছে। আজকে কিন্তু অনেক আগে কাজ সেরে ফেলতে পেরেছি, যেহেতু সকালবেলা উঠেই বেশিরভাগ কাজ হয়ে গিয়েছিল, তাই এই দুপুরবেলার কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগেনি। তো এখন প্রায় 3টে মতো বাজে। আমরা দুপুরের খাবার দাবারগুলো খেয়ে নিয়েছি, আর এই যে থালা বাসনগুলো ধুয়ে এখন জায়গায় রেখে দিচ্ছি। রান্নার পরে যেহেতু কিচেন ক্লিনিং করে রেখেছিলাম, সেই জন্য এখন কিচেনে আর খুব একটা বেশি কাজ নেই, এই কয়েকটা করে নিলেই কমপ্লিট। এখন রয়েছে এদিকের কয়েকটা কাজ। এই টেবিলটা কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছে, যেহেতু অনেক কটা কাজ হয়েছে এখানটায়। আর তখন না এত সময় আর পাইনি, মেয়েকে নিয়ে একদম সময় কেটে গিয়েছে। ওকে খাওয়ানো দাওয়ানো, ওকে একটুখানি সময় দেওয়া, তো তার ফাঁকে আর এই সময়টা পাইনি। এখন এই যে এই মিক্সিটা একবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমি প্রত্যেকবার না মিক্সি ব্যবহার করে একদম মুছে রাখি। তা না হলে এই মিক্সিটা ব্যবহার করতে করতে এত বেশি ময়লা জমে যায়, যখন 1 মাস পরে 2 মাস পরে একদম ডিপ ক্লিনিং করবো ভাবি, তখন কিন্তু হতে চায় না। কারণ মিক্সির ভেতরে ময়লা টয়লা ঢুকে গেলে সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। ফাইনালি এখন কিচেনের ফ্লোরটাও ক্লিন করে নেব। তার সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর তার সাথে কিন্তু আমাকেও একটুখানি মনে রাখবেন, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে করে যাবেন। তাহলে আজকের মতো টাটা।